যন্ত্রপাতিতে জাম ধরে গেছে, আর একটু চাপ দিলে ঘুরবে কি মাথা? বাংলা সাহিত্যের ছোট্ট একটি গল্পকে কেন্দ্র করে আজকে আমাদের উপস্থাপনা সত্যজিৎ রায়ের রচিত ভূত। সত্যজিৎ রায় ছিলেন এক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, সাহিত্যিক ও চিত্রশিল্পী, যিনি বাংলার সাহিত্যে রহস্য, ভৌতিক ও কল্পবিজ্ঞানমূলক গল্পের মাধ্যমে এক অনন্য স্থান অধিকার করেছেন। তার লেখা গল্পগুলোর মধ্যে রহস্যময়তা ও সূক্ষ্ম ভয়ের আবহ বিশেষভাবে লক্ষণীয়। ভূত সত্যজিৎ রায়ের লেখা একটি জনপ্রিয় ভৌতিক গল্প, যেখানে অতিপ্রাকৃত ঘটনাকে বাস্তবতার ছোঁয়ায় উপস্থাপন করা হয়েছে। গল্পটি মূলত একটি পুতুলকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা ক্রমে ক্রমে রহস্যময় ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে। সত্যজিৎ রায়ের অন্যান্য ভৌতিক গল্পের মতোই এতে অতিপ্রাকৃত উপাদান থাকলেও যুক্তি ও বাস্তবতার সংমিশ্রণ রয়েছে, যা পাঠকদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। গল্পটি প্রথমে প্রকাশিত হয় 1979 সালে সন্দেশ পত্রিকায়। পরে এটি সংকলিত হয় সত্যজিৎ রায়ের ভৌতিক গল্প সমগ্রে। শুরু হচ্ছে আজকের গল্প ভূত। নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হলো। অক্রুরবাবুর মন ভেজানো গেল না। উত্তরপাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল অক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয়, ভেন্ট্রিলোকুইজম। খেলার নামটা নবীনের জানা ছিল না, সেটা বলে দেয় দ্বিজপদ। দ্বিজুর বাবা অধ্যাপক, তার লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দ্বিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল, VENTRILOQUISM, ভেন্ট্রিলোকুইজম। অক্রুর চৌধুরী মঞ্চে একা মানুষ, কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আরেকজন অদৃশ্য মানুষের সঙ্গে। সেই মানুষ যেন হলের সিলিংয়ের কাছাকাছি কোথাও শূন্যে অবস্থান করছে। অক্রুরবাবু তাকে উদ্দেশ্যে এক প্রশ্ন করেন, তারপর উত্তর আসে উপর থেকে। হরনাথ, কেমন আছো? আগে আপনার আশীর্বাদে ভালোই আছি। শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাগ সঙ্গীত? আগে হ্যাঁ, রাগ সঙ্গীত। গান করো? আগে না। যন্ত্র সঙ্গীত? আগে হ্যাঁ। কি যন্ত্র, সেতার? আগে না। শরৎ? আগে না। তবে কি বাজাও? আগে গ্রামোফোন। হাসি আর হাততালিতে হল মুখর হয়ে ওঠে। প্রশ্নটা উপর দিকে চেয়ে করে উত্তরটা শোনার ভঙ্গিতে মাথাটা একটু হেড করে নেন অক্রুরবাবু, কিন্তু তিনি নিজে যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই। ঠোঁট একদম নড়ে না। নবীন তাজ্জব বনে গিয়েছিল। এ জিনিস শিখতে না পারলে জীবনই বৃথা। অক্রুর চৌধুরী কি ছাত্র নেবেন না? নবীনের পড়াশোনায় আগ্রহ নেই। হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর তিনেক ধরে, আর পড়ার ইচ্ছেও হয়নি। বাপ নেই, কাকার বাড়িতেই মানুষ সে। কাকার একটা প্লাইউডের কারখানা আছে, তার ইচ্ছে নবীনকে সেখানেই ঢুকিয়ে দেন। কিন্তু নবীনের শখ হলো ম্যাজিকের দিকে। হাত সাফাই, রুমালের ম্যাজিক, আংটির ম্যাজিক, বলের ম্যাজিক, এসব সে বাড়িতে অভ্যাস করে বেশ খানিকটা আয়ত্ত করে নিয়েছে। কিন্তু অক্রুর চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পরে সেগুলোকে নিরামিষ বলে মনে হচ্ছে। ফাংশনের উদ্যোক্তাদের কাছেই নবীন জানল যে অক্রুরবাবু থাকেন কলকাতার আর্মহ্যাস্ট লেনে। পরদিনেই ট্রেনে চেপে কলকাতায় এসে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে। গুরু কিন্তু বাদ সাধলেন। কি করা হয় এখন? প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃদকম্প শুরু হয়ে গেছিল নবীনের। বয়স 45-এর বেশি নয়। চাড়া দেওয়া ঘন কালো গোঁফ, মাথার কালো চুলের ঠিক মধ্যিখানে টেরি, তার দুদিক দিয়ে ঢেউ খেলে চুল নেমে এসছে কাঁধ পর্যন্ত। চোখ দুটো ঢুলুঢুলু, যদিও স্টেজে এখন সেই চোখেই স্পটলাইটের আলোতে ঝিলিক মারে। নবীন বলল, সে কি করে? এইসব শখ হয়েছে কেন? নবীন সত্যি কথাটাই বলল, একটু আধটু ম্যাজিকের অভ্যাস আছে, কিন্তু এটার শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে। অক্রুরবাবু মাথা নাড়লেন। এ জিনিস সকলের হয় না, অনেক সাধনা লাগে। আমাকেও কেউ শেখায়নি। যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো। নবীন সেদিনের মতো উঠে পড়ল।
কিন্তু 7 দিন বাদেই আবার আর্মহ্যাস্ট লেনে গিয়ে হাজির হলো। ইতিমধ্যে সে খালি ভেন্ট্রিলোকুইজমের স্বপ্ন দেখেছে। এবার দরকার হলে সে অক্রুরবাবুর হাতে পায়ে ধরবে। কিন্তু এবার আরও বিপর্যয়। এবার অক্রুরবাবু একরকম বাড়ি থেকে তাকে বের করে দিলেন। আমি যে শেখাবো না সেটা প্রথমবারই তোমার বোঝা উচিত ছিল। সেটা বোঝনি মানে তোমার ঘটে বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না। এ ম্যাজিক তো নয়ই। প্রথমবারে নবীন মুষড়ে পড়েছিল, এবারে তার মাথা গরম হয়ে গেল। চুলোয় যাক অক্রুর চৌধুরী, সে যদি না শেখায় তবে নবীন নিজেই শিখবে, কুছ পরোয়া নেই। নবীনের মধ্যে এতটা যে ধৈর্য আর অধ্যবসায় ছিল সেটা সে নিজেই জানতো না। কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান থেকে ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে একটা বই কিনে নিয়ে সে শুরু করে দিল তার সাধনা। মোটামুটি নিয়মটা সহজ। প বর্গের প, ফ, ব, ভ, ম কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট ঠেকে, ফলে ঠোঁট নাড়াটা বেশি ধরা পড়ে। এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথাই ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায়। কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে শেখানো উপায় আছে। যেমন তুমি আছো কথাটা যদি তুমি কেমন আছো? করে বলা যায় তাহলে আর ঠোঁট নাড়াবার কোনো দরকারই হয় না, কেবল জিভ নাড়ালেই চলে। প, ফ, ব, ভ, ময়ের জায়গায় ক, খ, গ, ঘ, ঙ, এই হলো নিয়ম। কথোপকথন যদি হয় এরকম, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই না? তা পড়েছে, দিব্যি ঠান্ডা। তাহলে সেটা বলতে হবে এইভাবে। তুমি কেমন আছো? কেন আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই না? তা করেছে দেখি ঠান্ডা। আরও আছে, উত্তরদাতার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাৎ করে নিতে হবে। এটাও সাধনার ব্যাপার, এবং এটাতেও একটা সময় নিল নবীন। কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে যখন সে তারিফ পেল, তখনই বুঝল যে ভেন্ট্রিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়। সেই অদৃশ্য উত্তরদাতার যুগ আজকাল আর নেই। আজকাল ভেন্ট্রিলোকুইস্টের কোলে থাকে পুতুল। সেই পুতুলের পিছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ঠোঁট নাড়ায় জাদুকর। মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলের মুখ দিয়ে। তার আশ্চর্য প্রোগ্রেসে খুশি হয়ে কাকাই এই পুতুল বানাবার খরচ দিয়ে দিল নবীনকে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে 15 ধরে গভীর চিন্তা করে হঠাৎ এক সময় নবীনের মাথায় এক আশ্চর্য প্ল্যান এলো। পুতুল দেখতে হবে অবিকল অক্রুর চৌধুরীর মতো, অর্থাৎ অক্রুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অক্রুর চৌধুরীর একটা ছবি ছিল, সেটা নবীন সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনাথ কারিগরকে দেখালো। এরকম গোফ, এই টেরি, এরকম ঢুলুঢুলু চোখ, ফোলা ফোলা গাল। সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে, তখন কি রগরটাই না হবে। আশা করি তার শো দেখতে আসবেন অক্রুর চৌধুরী। 7 দিনের মধ্যে পুতুল তৈরি হয়ে গেল। পোশাকটাও অক্রুর চৌধুরীর মতো, কালো গলাবদ্ধ কোটের তলায় কোঁচা কোমরে গোঁজা ধুতি। নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে নবীনের আলাপ ছিল। তাদের একটা ফাংশনে শশধরকে ধরে তার ভেন্ট্রিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন। আর প্রথম অ্যাপিয়ারেন্সেই যাকে বলে হিট। পুতুলের একটি নামও দেওয়া হয়েছে অবশ্য, ভূতনাথ, সংক্ষেপে ভূত। ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হয়েছিল। ভূত হলো ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহনবাগানের। বাগবিতণ্ডা এতটাই জমেছিল যে ভূত যে ক্রমাগত ইস্ট বেঙ্গল আর অহন গাগান বলে চলেছে সেটা কেউ লক্ষ্যই করে। এরপর থেকেই বিভিন্ন ফাংশনে টেলিভিশনে ডাক পড়তে লাগলো নবীনের। নবীনও বুঝলো যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই, রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে। অবশেষে একদিন অক্রুর চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের। মাস তিনেক হলো নবীন উত্তরপাড়া ছেড়ে কলকাতার মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়েছে। বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দি বেশ লোক। নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলে। সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহবা পেয়েছে। ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। নবীনের নিজের ব্যক্তিত্বেও সাফল্যের ছাপ পড়েছে।
তার চেহারা ও কথাবার্তায় একটা নতুন জৌলুস লক্ষ্য করা যায়। হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানেই অক্রুরবাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন। সেদিনের আইটেমে নবীন আর ভূতোর মধ্যে কথাবার্তা ছিল পাতার রেল নিয়ে, যেমন কলকাতায় পাতাল রেল হচ্ছে, জানো তো ভূত? কই না তো। সে কি, তুমি কলকাতার মানুষ হয়ে পাতাল রেলের কথা জানো না? ভূতো মাথা নেড়ে বলল, তবে হাসপাতাল রেলের কথা শুনেছি বটে। হাসপাতাল রেল? তাই তো শুনি, একটা বিরাট অপারেশন সারা শহরের গায়ে চুরি চলছে। শহরে এখন দেখুন অবস্থা, হাসপাতাল ছাড়া আর কি। আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে। লোডশেডিং, জিনিসের দাম বাড়া, বাস ট্রামে ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে, ভূতোর সঙ্গে সেই সব নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায়, এটা নবীন বুঝে নিয়েছে। আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। নবীন দরজা খুলে বেশ খানিকটা হকচকিয়ে দেখল অক্রুবাবু দাঁড়িয়ে আছে। আসতে পারি? নিশ্চয়ই। নবীন ভদ্রলোককে ঘরে এনে নিজের চেয়ারটা তার দিকে এগিয়ে দিল। অক্রুরবাবু তৎক্ষণাৎ বসলেন না, তার দৃষ্টি ভূতোর দিকে। সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের এক কোণে। অক্রুরবাবু এগিয়ে গিয়ে ভূতোকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন। নবীনের কিছু করার নেই। সে যে খানিকটা আশ্বস্তি বোধ করছে না সেটা বললে ভুল হবে, তবে অক্রুরবাবুর হাতে অপমান হওয়ার কথাটা সে মোটেই ভোলেনি। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে। অক্রুরবাবু চেয়ারটায় বসলেন। হঠাৎ এমতি হলো কেন? কেন বানিয়েছি সেটা বোধহয় বুঝতে পারছেন। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, কিন্তু আপনি সবটুকু ভেঙে দিয়েছিলেন। তবে এটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তি কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে। আমি খেয়ে পড়ে বসে আছি এর জন্যই। অক্রুরবাবু এখনো ভূতোর দিক থেকে চোখ সরাননি, বললেন, তুমি জানো কি না জানি না, বারাসাতে সেদিন আমার একটা শো ছিল। স্টেজে নেমেই যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকিরি শুনতে হয়, সেটা কি খুব সুক্কর বলে মনে হয় তোমার? তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ে বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে? তুমি কি ভেবেছো আমি এটা এত সহজে মেনে নেব? সময়টা সন্ধ্যা, লোডশেডিং। টিম করে দুটি মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সেই আলোয় নবীন দেখল অক্রুরবাবুর চোখ দুটো স্টেজে যেমন জলজল করে সেইভাবে জ্বলছে। ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেওয়ালে। টেবিলের উপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনড়, নির্বাক। তুমি জানো কি না জানি না, ভেন্ট্রিলোকুইজমেই কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর বয়স পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতাসম্পন্ন জাদুঘরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে। তা সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখায়নি, কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসাবে আমি সে জাদু ব্যবহার করব না, এ প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে। সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি। তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশিই হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন তোমাকে আমি শেখাইনি, তেমন আমাকেও কেউ শেখায়নি। পেশাদারি জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না, কোনো দিনই শেখায়নি। ম্যাজিকের রাস্তা জাদুকরদের নিজেদেরই করে নিতে হয়, যেমন তুমি করে নিয়েছো। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে ধৃষ্টতা দেখিয়েছো সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এটুকুই বলতে এসেছি তোমাকে। অক্রুরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোপ এতদিন কাঁচা ছিল, এই সবে পাকতে শুরু করেছে। তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকে কিছু পাকা চুল লাগিয়ে রেখেছো। যাক, আমি তাহলে আসি।
শুনছিলেন ভূত, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে কৌশিক, অমিত ও সুরজিৎ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে কৌশিক ও শুভম, পরিকল্পনা এবং পরিচালনায় কৌশিক। স্টোরি হাসলার্সের তরফ থেকে সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের সাথে যুক্ত থাকুন গল্পটির পরের অংশটি শোনার জন্য।